আসসালামু আলাইকুম। প্রস্তুতি ম্যাচটা ভারতের বিপক্ষে বাংলাদেশ দল এমনভাবে হারবে সেটা আসলে কল্পনাও করা যায়নি। ব্যাটসম্যানরা ব্যর্থতার বেড়াজাল থেকে বেরোতেই পারছে না। কেন বাংলাদেশ দল আজকে ভারতের কাছে হারলো এবং কোন কারণেই আসলে মূলত বাংলাদেশ দল হেরেছে সে বিষয় নিয়ে টার্নিং পয়েন্টে আলোচনা করতে চলেছে আজ। দেখুন, যে বিচ্ছিরি বাজে ভয়ঙ্কর বাজে ধরনের ব্যাটিং বাংলাদেশ দল করেছে সেখানে আসলে টার্নিং পয়েন্ট বলতে আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। ম্যাচের প্রথমে ব্যাট করতে নামে ভারত 182 রানের একটা মোটামুটি ভালো পুঁজি তারা কিন্তু তৈরি করে ফেলে। যদিও যদি পাওয়ার প্লেটা দেখি খুব বেশি একটা জুৎসই অবস্থায় ছিল না ইন্ডিয়া। 55 রান তোলে তারা 6 ওভারে 1 উইকেট হারিয়ে সেখান থেকে তারা শেষ পর্যন্ত রানটা কিন্তু 182 পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। মূলত শুরুর ধাক্কা সামলিয়ে ঋষভ পান্ত একেবারে ভেঙে চুরে চৌচির করে দিয়েছেন। 32 বলে 53 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, টর্নেডো ইনিংস। খেলার পর তিনি রিটায়ার্ড হন এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়া 43 বলে 40 করেন এবং সব মিলিয়ে 182 রান করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। শেখ মেহেদি, মাহমুদুল্লাহ রিয়াদ, শরীফুল এবং তানভীর একটা করে উইকেট পান। আসলে ইন্ডিয়ার যে রানটা তারা করেছে তারা কিন্তু পার্ট বাই পার্ট চমৎকার পার্টনারশিপ করে গেছে। 20 রান, 30 রান, 29 রান এই ধরনের একটা পার্টনারশিপ কিন্তু হয়েছে এবং সর্বোচ্চ যে পার্টনারশিপ সেটাও কিন্তু খুব বেশি বড় নয়। মাত্র 23 বল 48 রানের পার্টনারশিপ হয় ঋষভ পান্ত এবং রোহিতের মধ্যে এবং সেই পার্টনারশিপের জোরে শেষের দিকে গিয়েও কিন্তু ছোট ছোট পার্টনারশিপ করে তারা এবং ভালো একটা অবস্থানে পৌঁছে যায়। 183 রানের টার্গেটে বাংলাদেশ দল যখন ব্যাট করতে নামে অদ্ভুত বাজে ব্যাটিং বাংলাদেশ দল করেছে, আসলে কোনো ব্যাখ্যাই এটা নেই। সৌম্য সরকার এবং তানজিদ তামিম ওপেন করতে আসেন। সৌম্য একেবারে 0 রানে তিনি আউট হয়েছেন। এরপর লিটন মাত্র 6 রান করেছেন 8 বলে। এরপর নাজমুল হোসেন শান্ত 6 বলে করেছেন 0। আসলে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে নেমেছে নাকি টেস্ট বিশ্বকাপ খেলতে নেমেছে সেটাই বোঝার কোনো উপায় ছিল না। এত বাজে ব্যাটিং বাংলাদেশ দল করেছে। একটা পর্যায়ে বাংলাদেশ দলের 41 রানে পড়ে যায় 5 উইকেট 8.2 ওভারে যখন তানজিদ আউট হন। ভাবছিলাম আর হয়তো 100 রানই বাংলাদেশ দল করতে পারবে না। শেষ পর্যন্ত আসলে তারা 121 রান করতে সক্ষম হয় এবং 62 রানে পরাজিত হয় টিম ইন্ডিয়ার কাছে। মূলত ব্যাটসম্যানদের দিক যদি দেখতে হয় তাহলে সেই সাকিব এবং মাহমুদুল্লাহ যে পুরাতন দুই প্লেয়ার তারাই আসলে ব্যাটিংটা করেছেন। 59 বলে 70 রানের দুজনে মিলে একটা পার্টনারশিপ করেছেন, যে পার্টনারশিপ আসলে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না কিন্তু অন্তত পক্ষে 100 পার করার জন্য যথেষ্ট ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব ছাড়া আসলে বলার মতো আর কেউই পারফরমেন্স করতে পারেননি। এখন বাংলাদেশ দল আসলে হারলোটা কোন জায়গায় ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো পার্টনারশিপ গ্যাপ, যেটা টিম ইন্ডিয়া করতে পেরেছে সেখানে বাংলাদেশ দল এই জায়গাটায় ব্যর্থ হয়েছে। ছোট ছোট পার্টনারশিপ করে আগানোর দরকার আপনার। আসলে ওই শেষের দিকে গিয়ে ওভার প্রতি 20 রান, 18 রান বা 22 রান এই রান নেওয়ার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশের প্লেয়ারের আসলে নাই, একেবারে নাই। রিশাদ নামলেন, মাহমুদুল্লাহ রিয়াদ যখন রিটায়ার্ড হন রিশাদ নামলেন, একটা 4 মারলেন, পরে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন। অর্থাৎ দ্রুত যে 8-9 বল খেলে বাংলাদেশে কোনো প্লেয়ার 30-32 করে ফেলবে এই ধরনের হার্ড হিটার ব্যাটসম্যান আসলে আমাদের নাই, এটা আমাদের দুর্ভাগ্য। সব মিলিয়ে ভারতের সাথে আসলে প্রস্তুতি ম্যাচটা খুব বেশি একটা জুৎসই হলো না। যেই ব্যাটিংয়ের ব্যর্থতায় বাংলাদেশ দল ঘুরপাক খাচ্ছিল সেই ব্যাটিং ব্যর্থতাটা থেকেই গেল এবং পরিষ্কারভাবে ফুটে উঠল বাংলাদেশ দল আসলে ব্যাটিংয়ে কতটা দুর্বল সেটা। সব মিলিয়ে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলতে নামবে 8 জুন, এখনও অনেক সময় আছে। যদিও অনুশীলনের ঘাটতিটা আজকে বোঝা গেছে, তারপরও আমাদের হাতে এখনও বেশ কিছুদিন সময় আছে। দেখা যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল কি করে। আর আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আমি যে বললাম বাংলাদেশ পার্টনারশিপ করতে পারেনি সে বিষয়টা সম্পর্কে আপনি কি একমত কিনা কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফেভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।